এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে জানবো। তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের বাম পাশে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো সেগুলোকে বলা হচ্ছে একেকটা মেনু। প্রত্যেকটা হচ্ছে মেনু। আর প্রত্যেকটা মেনুর উপরে যদি আপনি মাউস নিয়ে আসেন তাহলে দেখবেন যে এগুলো হচ্ছে তাদের সাব মেনু। এবং এখানে দেখেন একটা কলাপসিবল মেনু। আপনি মেনুটাকে চাইলে কলাপস করে এভাবে রাখতে পারেন অথবা এভাবে কলাপস করে ফুল মেনুটা আপনি দেখতে পারেন। আর মেনুর ডান পাশে যে সাদা অংশটুকু দেখতেছেন সেগুলো হচ্ছে আপনার হলো মেনুর কনটেন্ট। সো প্রত্যেকটা মেনুর আলাদা, আলাদা কনটেন্ট এখানে চলে আসবে। তাহলে আপনি হোমের মধ্যে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে বেশ কিছু উইজেট রয়েছে। উইজেট বলতে বোঝায় একটা কনটেন্টের ছোট একটা অংশ। সো এই কনটেন্টগুলোর ছোট অংশ, এটা ছোট অংশ এগুলো হচ্ছে আপনি দেখতে পারেন এখানে। এই অংশগুলো এখানে থাকে এবং বেসিকভাবে আপনি এই উপরে যে স্ক্রিন অপশনস এটা রয়েছে এটাতে ক্লিক করে এগুলো চাইলে টিক মার্ক দিয়ে নিয়ে আসতে পারেন অথবা উঠায় দিতে পারেন চাইলে। তো এটা আপনি আপনার মতো করে রাখতে পারেন। এখন এইখান থেকে এই উইজেট গুলো রয়েছে এগুলো কোথা থেকে আসে? এইগুলো বেসিক ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেস এই কয়েকটা করে রেখে দেয় এবং আপনি যদি এর পরবর্তীতে কোনো থিম ব্যবহার করেন বা প্লাগইন ব্যবহার করেন তখন তাদের যেই সেটআপ গুলো রয়েছে সেখান থেকে কিছু ডাটা বা কিছু উইজেট আপনার এই হোম পেজে শো করতে পারে যদি তারা এটা সেটআপ করে থাকে। সেই বিষয়গুলো জানতে চাই তাহলে থিমস এবং প্লাগইনস নিয়ে যখন আমরা আলোচনা করব তখন জানতে পারবো। তো ওয়ার্ডপ্রেসের ২ টা মেনু দেখেন অ্যাপিয়ারেন্স এবং প্লাগইনস এই ২ টা মেনু নিয়ে আমরা আলাদা আলোচনা করব আরেকটা ভিডিওতে। সেখানে আমরা থিমস এবং প্লাগইনস সম্পর্কে বিস্তারিত জানবো। তখন আমরা দেখতে পারবো যে ড্যাশবোর্ডের মধ্যে এইগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে। তো আমরা দ্বিতীয় একটা মেনু দেখি সে সাব মেনু সেটা হচ্ছে আপডেটস। এই আপডেটস যে মেনুটা রয়েছে সেই আপডেটস মেনুতে আপনি দেখতে পারবেন যে আপনার বর্তমানে ওয়ার্ডপ্রেসের যে ভার্সনটা রয়েছে সেই ভার্সনটা কোনটা এবং যদি লেটেস্ট কোনো ভার্সন আসে তখন আপনাকে দেখাবে যে এটাকে আপডেট করো এবং সেখানে প্লাগইন বা থিমে আপনি যেগুলো ব্যবহার করতেছেন সেগুলোর লিস্ট এখানে থাকবে। যদি তারা নতুন কোনো আপডেট নিয়ে আসে তখন আপনি এখান থেকে আপডেট করতে পারবেন চাইলে। তো এইটার আসলে যারা একদমই নতুন তারা এটা কিভাবে দেখতে পারেন? একটা যদি আমরা দেখাই, দেখেন আমাদের এখানে একটা ওয়েবসাইটের মধ্যে এখানে Elementor একটা হচ্ছে প্লাগইন। সে কিন্তু তার প্লাগইনের যে ইনফরমেশন গুলো সেটা কিন্তু এই ড্যাশবোর্ডে শো করছে এবং এখানে দেখেন WooCommerce হচ্ছে একটা প্লাগইন। তারা কিন্তু তাদের একটা উইজেট আকারে কিছু কনটেন্ট এখানে শো করতেছে। তো এইগুলো চাইলে আপনি স্ক্রিন অপশনস থেকে আপনি উঠায় দিতে পারেন অথবা রাখতেও পারেন। আবার দেখেন আপডেটের মধ্যে দেখেন এখানে কিন্তু 7 লেখা আছে মানে ৭ টা জিনিসের আপডেট আপনার এখন চলে আসছে যেগুলো লেটেস্ট ভার্সন। আমরা এই ওয়েবসাইটের জন্য সেগুলো পুরাতনগুলো ব্যবহার করতেছি সেটাই। আপনি চাইলে এখানে দেখেন আপনার এই থিমটা আপডেট করতে পারেন, আপনার সবগুলো প্লাগইন আপডেট করতে পারেন অথবা আলাদা, আলাদাভাবে। সবগুলো করতে চাইলে এখানে সিলেক্ট অল করে আপনি আপডেট ক্লিক করবেন। আর যদি সিলেক্ট একটা করে করতে চান এখানে ক্লিক করে আপডেট প্লাগইনে একটা করে আপনি এভাবে আপডেট করতে পারেন। ঠিক একই রকমভাবে ওয়ার্ডপ্রেসের কোনো ভার্সন আসলে ঠিক এই জায়গায় চলে আসবে। সেখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসের ভার্সনটাও আপডেট করতে পারেন। এখন দেখেন হচ্ছে পোস্ট এবং হচ্ছে পেজ। এই ২ টা জিনিস নিয়ে আমরা একটা আলাদা ভিডিওতে দেখব। তো এখানে আর আলোচনা করতেছি না। এখন হচ্ছে মিডিয়া। মিডিয়াতে গিয়ে আপনি হচ্ছে যে মিডিয়াগুলো যেমন হচ্ছে আপনার অডিও, ভিডিও, ইমেজ এগুলো হচ্ছে আপনি এখানে আপলোড করতে পারেন। এড মিডিয়া ফাইলে যদি ক্লিক করেন এখানে দেখেন এড মিডিয়া ফাইল এখানে একটা বাটন রয়েছে। এড মিডিয়া ফাইল এখানেও রয়েছে একটা সাব মেনু আকারে। আপনি চাইলে এখান থেকে সিলেক্ট বাটন সিলেক্ট ফাইলস এ ক্লিক করতে পারেন। এখান থেকে হচ্ছে যেকোনো ফাইল সিলেক্ট করে আপনি হচ্ছে এখানে আপলোড করতে পারেন অথবা আপনি চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করে মানে হচ্ছে যদি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখান থেকে যেকোনো একটা ফোল্ডারে যান। ফোল্ডারে গিয়ে আপনি যেকোনো একটা ইমেজ যদি নিয়ে আসতে চান সেটাকে আপনি একদম টেনে এখানে ড্র্যাগ করে এইভাবে ছেড়ে দিতে পারেন মাউস দিয়ে তাহলেও সেটা হচ্ছে আপলোড হবে। সো এভাবে আপনি হচ্ছে মিডিয়া গুলো এখানে আপলোড করতে পারেন। এটা ইমেজ বা অডিও ফাইল বা ভিডিও ফাইল আপনি সবগুলোই দিতে পারেন চাইলে এখানে। তো এরপরে হচ্ছে আপনার কমেন্টস এখান থেকে দেখেন মিডিয়া লাইব্রেরিতে আপনার একটা জিনিস আপলোড করেন। আপনি চাইলে এটা সিলেক্ট করে এখান থেকে এটাকে ডিলিটও করে দিতে পারেন। দেখেন এখানে আপনার অপশন রয়েছে ডিলিট পার্মানেন্টলি অথবা আপনি চাইলে এটাকে কিছুটা এডিট করতে পারেন। ঠিক আছে? সো আপনি এখানে যদি এডিটে ক্লিক করেন এডিট মোড এখানে দেখেন এখানে আপনি দেখতে পারবেন যে কিভাবে কি করা যায়। এখান থেকে একটা অল্টারনেটিভ টেক্সট দিতে পারেন চাইলে এবং এখানে কিছু ডেসক্রিপশন, ক্যাপশনস এগুলো লিখতে পারেন। হ্যাঁ? তারপর আসলে আপনি এখানে আপডেট দিয়ে দিতে পারেন। এবং হচ্ছে আপনার যেকোনো যদি আপনি বাল্ক আকারে সিলেক্ট করেছেন, বাল্ক বলতে একসাথে অনেকগুলো। এই দেখেন এখানে বাল্ক সিলেক্ট অপশন রয়েছে। এখানে যদি ক্লিক করেন দেখেন একবারে আমি কতগুলো সিলেক্ট করলাম। এরপরে আমি আসলে ডিলিট করে দিতে পারি চাইলে পার্মানেন্টলি। এখানে ডিলিট করলাম ক্লিক দেখেন পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। ঠিক এভাবে আপনি আপনার আম মিডিয়াগুলোকে অর্গানাইজ করে রাখতে পারেন। কোনটা রাখবেন, কোনটা রাখবেন না ঠিক এভাবে। এখন দেখেন এখানে আপনি ফিল্টারিং অপশন রয়েছে। ফিল্টারিং বলতে দেখেন আপনি যদি চান যে আমি শুধু অডিও দেখবো, দেখেন আমাদের এখানে কোনো অডিও ফাইল নাই, তাই দেখাচ্ছে না। এখন আমি যদি শুধুমাত্র ডকুমেন্টস দেখতে চাই, দেখেন আমাদের কোনো ডকুমেন্টস নাই। যে কারণে ডকুমেন্টস দেখাচ্ছে না। এখন আমরা যদি দেখি যে অল মিডিয়া আইটেমস এখানে আছে কিন্তু দেখেন এখানে ডেট শুধুমাত্র নভেম্বরের গুলো দেখাও তাহলে এখানে।
শুধুমাত্র নভেম্বরেরগুলো এখানে আপলোড করা আছে। আপনি চাইলে এখানে সার্চও করে ফেলতে পারেন মিডিয়াগুলোতে। কমেন্টস সেকশন রয়েছে। তো আমরা কমেন্টস নিয়ে যদি আলোচনা করি, তো কমেন্টসের মধ্যে দেখেন এটা হচ্ছে যেকোনো একটা পোস্ট অথবা পেজ যেটাই হোক, সেই পোস্ট এবং পেজের একদম সব শেষে যদি আমি আপনাকে দেখাই, ধরেন এটা হচ্ছে একটা পোস্ট পাবলিশ করা রয়েছে। এই পোস্টের সবার নিচে আপনি দেখবেন যে একটা কমেন্টসের সেকশন রয়েছে। সেখানে যেকোনো ইউজার আপনার পোস্টটা পড়তেছে, পড়ার পরে তার ভালো লাগলো, সে এখানে একটা কমেন্ট করতে পারে। সেই কমেন্টটা আসলে এখানে চলে আসে। সে কমেন্ট আপনি এখান থেকে অ্যাপ্রুভ করতে পারেন, তারপর আনঅ্যাপ্রুভ করতে পারেন। এটাকে রিপ্লাইও দিতে পারেন এখান থেকে ক্লিক করে। এখান থেকে হচ্ছে আপনি কিছুটা এডিট করতে পারবেন। এই পুরো যে কমেন্টটা করছে সেগুলো এডিটও করতে পারবেন। এবং এখান থেকে চাইলে ধরেন হচ্ছে আপনি এটাকে স্প্যাম আকারে দিতে পারেন। যখন আপনার কিছু অ্যাডাল্ট কমেন্ট-টমেন্ট করে, লিঙ্ক দেয়, ঠিক আছে? অথবা কিছু ভাইরাস আকারের মতো কনটেন্টগুলো দিয়ে কমেন্ট করে, তখন সেগুলো আপনার স্প্যাম আকারে দিয়ে দিতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন। সো ডিলিট অপশন হচ্ছে এখানে ট্রেস। কমেন্টসের পরে দেখি আমরা হচ্ছে ইউজার। ইউজারের মধ্যে দেখেন কিছু অপশন রয়েছে। একটা হচ্ছে অল ইউজার। যতগুলো আপনার ইউজার রয়েছে তার লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। এবং এখানে দেখেন যে প্রত্যেকটা ইউজারের একটা আলাদা, আলাদা রোল রয়েছে। ইউজারের রোলটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। সবার উপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর এবং এরপরে দেখেন সবার নিচে আস্তে, আস্তে সিরিয়ালে যাবে। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে অডিটর, তারপরে অথর, ঠিক এভাবে আসবে এবং সবার শেষে হচ্ছে ভেন্ডর। ভেন্ডর, শপ ম্যানেজার, কাস্টমার, এই ৩ টা হচ্ছে সাধারণত ই-কমার্সের মধ্যে বা ই-কমার্স যদি আপনি ব্যবহার করেন সেখানে এগুলো ব্যবহার করেন। আর বাকিগুলো সাধারণত যেকোনো ওয়েবসাইটের ক্ষেত্রেই আপনি ব্যবহার করতে পারেন। আর এগুলো অবশ্যই ই-কমার্সের মধ্যে সবগুলোই ব্যবহার করে। বাট স্পেশালি এই ৩ টা ভেন্ডর, শপ ম্যানেজার, কাস্টমার এগুলো ই-কমার্সের জন্য। এখন আপনি যখন কোনো কাজ করবেন তখন আপনার ইউজারকে কাকে কোন আম রোলের জন্য একটা ইউজার ক্রিয়েট করে দিবেন। আপনি যখন এখানে হচ্ছে এড ইউজার ক্রিয়েট করবেন, এখানে দেখেন ক্লিক করলে আপনি তার ইউজারে একটা ইউজার নেম দেন, এখানে একটা ইমেইল দেন। অবশ্যই এই ২ টা দিতে হবে, রিকোয়ার্ড ফাইল অবশ্যই। ফার্স্ট নেম, লাস্ট নেম না দিলেও চলবে, ওয়েবসাইট না দিলেও চলবে। এখানে একটা পাসওয়ার্ড দিবেন। এখন এইখানে দেখেন আপনার হচ্ছে তাকে একটা নোটিফিকেশন যদি পাঠাতে চান, যদি তার এখানে ইমেইল দেওয়া থাকে তাহলে তার ইমেইলে নোটিফিকেশন চলে যাবে। আর এইখানে হচ্ছে ইউজার রোল। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, আপনি কি দিতে চান। অবশ্যই কাউকে অ্যাডমিনিস্ট্রেটর দিবেন না যদি আপনি তাকে বিশ্বাস না করেন। কারণ আপনার অ্যাডমিনিস্ট্রেটর কাউকে অ্যাক্সেস দিবেন, সে যদি আপনাকেই ডিলিট করে দিয়ে দিতে পারে। আপনার ওয়েবসাইট থেকে আপনাকে রিমুভ করে দিবে। সে পুরো অ্যাক্সেসটা নিয়ে নিতে পারে। এইজন্য হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস অবশ্যই সাবধানতার সাথে ব্যবহার করা উচিত। এডিটর, যাকেই হচ্ছে আপনি যে একদম কাজ করাতে চান, আপনার ওয়েবসাইটের যেই কনটেন্ট গুলো রয়েছে, যেই পোস্ট গুলো রয়েছে, যেই হচ্ছে পেজ গুলো রয়েছে, সেগুলো সে এডিট করতে পারবে, সেগুলো সে পাবলিশ করতে পারবে। তাহলে আপনি তাকে আসলে এডিটর দিয়ে দিতে পারেন। এবং যদি কাউকে এরকম অ্যাক্সেস দিতে চান যে সে শুধুমাত্র তার প্রোফাইল দেখতে পারবে, তাহলে শুধুমাত্র সাবস্ক্রাইবার দিতে পারেন, হ্যাঁ? আর যদি আপনি চান যে না, সে শুধুমাত্র কনটেন্ট লিখবে কিন্তু সে পাবলিশ করতে পারবে না, তখন হচ্ছে কন্ট্রিবিউটর দিবেন। সে লিখবে, আপনার ওয়েবসাইটে আসবে, এরপর আপনি সেটাকে পাবলিশ করবেন। আপনি যখন পাবলিশ করবেন তখন সেটা আসলে আপনার ওয়েবসাইটে শো করবে। তাহলে আপনি কন্ট্রিবিউটর দেন। এবং আপনার অথরটা হচ্ছে সে লিখতেও পারে, পাবলিশও করতে পারে। হ্যাঁ? এইটা হচ্ছে আপনার। এইভাবে প্রত্যেকটা জিনিস আপনি একটা, একটা করে ইউজার ক্রিয়েট করবেন এবং একটা, একটা করে ইউজার ক্রিয়েট করে তারপর আলাদাভাবে হচ্ছে আরেকটা ট্যাবের মধ্যে গিয়ে ইনকগনিটো উইন্ডো, এই ইনকগনিটো উইন্ডোতে যাবেন। এখান থেকে গিয়ে সেই ইউজারের ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আপনি ক্রিয়েট করছেন, সেটা ক্রিয়েট করে আপনি আসলে দেখবেন যে ওই ইউজারের জন্য যে রোলটা দিয়ে ক্রিয়েট করছেন, সেটা দিয়ে আসলে সে কি, কি দেখতে পারে, কি, কি সে অ্যাক্সেস পায়। আপনি যদি অ্যাক্সেস গুলোকে এক্সপ্লোর করেন তাহলে আপনি আরো জানতে পারবেন। তো এটা হচ্ছে সহজ উপায়। এখন হচ্ছে প্রোফাইল। প্রোফাইলটা হচ্ছে এই যে প্রোফাইলটা, আমরা একজন ইউজার, আমরা এখন বর্তমানে হচ্ছে অ্যাডমিন ইউজার হিসেবে, এখানে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার হিসেবে আসছি। তো আমার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটা আমি এখানে দেখতে পারবো। আমি চাইলে এখান থেকে হচ্ছে, যেহেতু আমি অ্যাডমিনিস্ট্রেটর, আমি এখান থেকে চাইলে আমাদের পুরো ওয়েবসাইটের জন্য যে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন করতে পারি। আমি বর্তমানে যে ইউজার নেমটা আসলে চেঞ্জ করা যাবে না। আমাদের যে ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো দিয়ে দিতে পারি। একটা নিক নেম দিয়ে দিতে পারি। এই নেমটা সব জায়গায় যে শো করবে, কি শো করবে সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারি। আমরা ইমেইলটা পরিবর্তন করতে পারি। যে ইমেইলটা দিয়ে আমি ওয়েবসাইটটা খুলেছিলাম, ইনস্টল করেছি, সেটা পরিবর্তন করতে পারি। সো এটা পরিবর্তন করতে গেলে ইমেইলের যে নতুন নামটা দিবেন, সেই আগের ইমেইলের মধ্যে একটা কোড যাবে। সেই কোডটা আপনার কনফার্ম করবেন বা হচ্ছে সেখানে ক্লিক করলে কনফার্ম হয়ে যাবে। এভাবে কনফার্ম করে আপনি ইমেইলটা পরিবর্তন করতে পারেন। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের যে ইউআরএল, এটা হচ্ছে বাই ডিফল্ট তারা এখান থেকে নিয়ে চলে আসে। এখান থেকে আপনি হচ্ছে বায়োগ্রাফিক্যাল কিছু ইনফো আছে, এখান থেকে আপনি ইনফো দিয়ে দিতে পারেন। যখন কেউ আপনার
এই প্রোফাইলটাকে কেউ যদি ভিজিট করে তখন আপনার ইনফোগুলো দেখাবে। এখানে হচ্ছে আপনি একটা প্রোফাইলের পিকচার দিয়ে দিতে পারেন, একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন এবং এখানে একটা অপশন রয়েছে লগ আউট এভরিহোয়ার এলস। আপনি চাইলে এইখানে হচ্ছে লগ ইন করে থাকবে এই উইন্ডোজের মধ্যে এবং বাকি সব জায়গায় যেখানে যেখানে আপনার লগ ইন করা আছে এখানে ক্লিক করলে বাকি সব জায়গা থেকে আপনার লগ আউট হয়ে যাবে। আর হচ্ছে অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড, এই অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডটা হচ্ছে আপনি যখন কোনো একটা এপিআই নিয়ে কাজ করবেন অথবা আপনার একটা প্লাগইন নিয়ে কাজ করবেন বা সেটা ব্যবহার করবেন তখন তাদের এখানে একটা অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডের প্রয়োজন রয়েছে। এটা হচ্ছে যারা মূলত প্লাগইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে এবং যারা এই প্লাগইন ডেভেলপমেন্টের বাইরেও আরও যদি কোনো এপিআই কারোটা ব্যবহার করতে চায় বা প্লাগইন ব্যবহার করতে চায় তখনও আপনার এই পাসওয়ার্ডটার প্রয়োজন পড়তে পারে। তো এরপর হচ্ছে আপনি এখান থেকে আপডেট প্রোফাইল করে দিতে পারেন ক্লিক করে। এখন হচ্ছে টুলসের মধ্যে দেখেন বেশ কিছু সাবমেনু রয়েছে যে অ্যাভেলেবল টুলস যেগুলো আসলে কি বর্তমানে দেখেন এই ক্যাটাগরিজ অ্যান্ড টেক্সট কনভার্টার এইটা হচ্ছে বর্তমানে দেওয়া আছে। ওয়ার্ডপ্রেস বাই ডিফল্টভাবে কিছু দেওয়া আছে। আপনি বিভিন্ন সময় অনেক প্লাগইন বা থিম ইনস্টল করলে তারা কিছু টুলস ছোট টুলস আপনাকে দিয়ে দেয়। সো টুলস দিয়ে দিলে তখন আপনি এখান থেকেও এই টুলসগুলো এখানে ব্যবহার করতে পারেন। এই ইম্পোর্ট এবং এক্সপোর্ট এই জিনিসটা কি? ইম্পোর্ট এবং এক্সপোর্ট হচ্ছে আপনি দেখেন এখানে অনেক ইনফরমেশনগুলো রয়েছে কি আপনি ইম্পোর্ট করতে পারেন। দেখেন এখানে হচ্ছে আপনি চাইলে ক্যাটাগরিজ এবং টেক্সট কনভার্টার এটা হচ্ছে আপনি ইনস্টল দিয়ে দেন। এখান থেকে হচ্ছে তখন কি করবেন আপনার ক্যাটাগরিগুলোকে টেক্সট বানাইতে পারবেন, টেক্সটে ক্যাটাগরি বানাইতে পারবেন। সো ট্যাগস এবং ক্যাটাগরিজ কি আমরা পোস্ট এবং পেজের ভিডিওতে জানবো। ওকে, ঠিক এইভাবে একইভাবে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এখানে হচ্ছে ব্লগার, ঠিক আছে? আপনি যে যদি আপনার কোনো ব্লগার ওয়েবসাইট থাকে, হ্যাঁ? ব্লগারের একটা ব্লগ থাকে। সো ব্লগার জিনিসটা কি সেটা আপনি হচ্ছে গুগলে সার্চ দিবেন। গুগলে সার্চ দিলেই জানবেন যে আপনার ব্লগার কি। সে ব্লগারের মধ্যে যদি আপনার কিছু পোস্ট থাকে, সেই পোস্টগুলোকে বা সেই কনটেন্টগুলো আপনি চাইলে এখানে ইম্পোর্ট করতে পারেন। তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। আর এক্সপোর্টটা হচ্ছে আপনার বর্তমানে আপনার ওয়েবসাইটের মধ্যে দেখেন যদি যত কনটেন্ট আছে, যতগুলো মিডিয়া, যতগুলো পেজ, যতগুলো পোস্ট এগুলো আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। এই এক্সপোর্ট করে সেটা আপনি অন্য কোনো ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। ঠিক এভাবে এক্সপোর্ট ইম্পোর্ট কাজ করে। সাইট হেলথ এবং বেসিকভাবে আপনার দেখাচ্ছে যে বর্তমানে আপনার ওয়েবসাইটের মধ্যে দেখেন ইনঅ্যাক্টিভ থিম রয়েছে। তারপর হচ্ছে আপনার বর্তমানে হচ্ছে পিএইচপি ভার্সন বা ওয়ার্ডপ্রেসের যে ভার্সনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবে। এখানে হচ্ছে আপনার কি পারফরম্যান্স কিছু ইস্যু, বেসিক কিছু পারফরম্যান্স ইস্যু রয়েছে সেইগুলোর এখানে আসলে ইস্যুগুলো শো করে, লিস্ট করে। আর দেখেন আপনি যেইগুলো আপনার আসলে একদম কোনো প্রবলেম নেই সেগুলোর একটা লিস্ট তারা দিয়ে রাখছে। দেখেন এখান থেকে দেখেন যে আপনার যেমন ধরেন আপনার পিএইচপি নিয়ে কোনো সমস্যা নেই। আপনি এখানে দেখেন রেস্ট এপিআই ইজ অ্যাভেলেবল। আপনার এই ধরনের কোনো সমস্যা এখানে হচ্ছে না। সো এই বিষয়গুলো আপনি এখানে দেখতে পারেন যে কোনটাতে আসলে আপনার পারফরম্যান্স ইস্যু করতেছে, কারো করতেছে না সেগুলো দেখতে পারেন। আপনি যেমন ইনফোতে যদি ক্লিক করেন, ইনফোতে দেখেন আপনার একদম সরাসরি দেখিয়ে দিচ্ছে যে আপনার ওয়ার্ডপ্রেসের যে একদম ডিটেইলস যে ওয়ার্ডপ্রেসের ভার্সন কত, বর্তমানে কি এইচটিটিপিএস চলতেছে, কি চলতেছে না। আপনার ওয়ার্ডপ্রেসে দেখেন এই যে হোম ইউআরএল কোনটা, সাইট ইউআরএল কোনটা এই জিনিসগুলো এখানে দেখতে পারতেছেন। আপনার থিম কতগুলো রয়েছে দেখেন। আপনার এখানে প্লাগইন কতগুলো রয়েছে, আপনার এখানে দেখেন কি সার্ভার আপনি ব্যবহার করতেছেন, সার্ভারের যে ইনফরমেশনগুলো, তারপর হচ্ছে আপনার ডাটাবেজের কিছু ইনফরমেশন। সো এই বিষয়গুলো হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারেন চাইলে। এরপর হচ্ছে আপনার পার্সোনাল ডেটা আপনি কি এক্সপোর্ট করতে চান, তারপরে হচ্ছে পার্সোনাল ডেটা এইটা সাধারণত নর্মালি যারা অ্যাডভান্স ইউজার যারা হচ্ছে বিভিন্ন ধরনের বড় বড় ওয়েবসাইট তারা আসলে ব্যবহার করে। সো বেসিক ক্ষেত্রে এইগুলো আসলে আমাদের প্রয়োজন পড়ে না। তো থিম ফাইল এডিটর এবং প্লাগইন ফাইল এডিটর এই দুইটা আপনার যদি কোনো থিম থাকে এবং প্লাগইন থাকে সেটা নিয়ে আমরা কাজ করব। সো থিম এবং প্লাগইনের যে এডিটর সেটা আমরা যে ভিডিওতে থিম এবং প্লাগইন নিয়ে আলোচনা করব সেখানে জানবো। আমরা সেটিংসে যাই, সেটিংসে যে সাব মেনুগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। দেখেন সেটিংসে প্রথমটা হচ্ছে জেনারেল। এই জেনারেল হচ্ছে আপনার সাইটের টাইটেল, সাইটের টাইটেলটা কীভাবে আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন। এখানে হচ্ছে ট্যাগলাইনটা চেঞ্জ করে দিতে পারেন, সাইটের একটা আইকন সিলেক্ট করতে পারেন। এই যে একটা আইকন দেখাচ্ছে এটাকে বলা হয় হচ্ছে সাইট আইকন, এটা হচ্ছে সাইটের টাইটেল। ওকে, সো এখানে হচ্ছে সাইটের এইগুলো হচ্ছে আসলে শো করবে যে আপনি কিভাবে আসলে এখানে দেখা যাচ্ছেন। দেখেন এই যে আপনি জেনারেল সেটিংস থেকে এই যে এখানে দেখেন .com দেখাচ্ছে। এখানে এটা যদি পরিবর্তন করেন তখন আপনি এরকম চেঞ্জ হয়ে যাবে। যেমন ব্লগারে আমরা ঢুকেছি দেখেন blogger.com, এখানে হচ্ছে একটা জিনিস টাইটেল শো করতেছে। তো এইগুলো হচ্ছে আপনার সাইট টাইটেল। ঠিক এভাবে আপনি সাইট টাইটেল দিয়ে দিতে পারেন। এবং হচ্ছে আপনার সাইটের ইউআরএল গুলো এখানে দেখবেন অ্যাডমিনিস্ট্রেটর কোন ইমেলটা এখানে ব্যবহার করতেছে, নিউ ইউজার যদি অটোমেটিক ক্রিয়েট হয়, আপনি একটা ফিচার ব্যবহার করতেছেন যেখানে ইউজাররা আপনার ওয়েবসাইটে ঢুকেই সরাসরি নিজেরাই একটা ইউজার ক্রিয়েট করতে পারবে। আমরা যখন এখানে দেখেছি যে ইউজার ক্রিয়েট আমরা করে দিতে পারি, আর একটা হচ্ছে
একদম সরাসরি ওয়েবসাইটের মধ্যে তারা এসে ইউজার ক্রিয়েট করতে পারে। যদি ইউজার ক্রিয়েট করে তাহলে বাই ডিফল্ট তারা কি হবে, তারা সাবস্ক্রাইবার হবে নাকি অথর হবে, এডিটর হবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। এবং মেম্বারশিপের মধ্যে যে কেউ কি রেজিস্ট্রেশন করতে পারবে বা পারবে না সেটাও আপনি এখান থেকে চেক করে দিতে পারেন। আপনার হচ্ছে এখান থেকে সাইটের যত ল্যাঙ্গুয়েজ আছে চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে হচ্ছে ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট। সো এগুলো আপনার একটা একটা করে এক্সপ্লোর করবেন। প্রত্যেকটা জিনিস ক্লিক করে দেখবেন যে আসলে কি ধরনের পরিবর্তন হচ্ছে। তাহলে আপনি আরো বিস্তারিত বুঝতে পারবেন। তো রাইটিং এর মধ্যে আপনারা দেখেন যে এখানে হচ্ছে আপনার ডিফল্ট ক্যাটাগরি কোনটা, আনক্যাটাগরাইজড। তারপর হচ্ছে আপনার পোস্টের ফরম্যাট কি, বর্তমানে হচ্ছে স্ট্যান্ডার্ড, বা এখানে আর বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে। তো আপনারা কি করতে পারেন, যখন আমরা পোস্ট এবং পেজ সম্পর্কে জানবো, জানার পর আপনি এখানে একটা একটা করে চেঞ্জ করে তারপরে দেখতে পারেন যে আপনার পোস্টের যে ফরম্যাটগুলো সেগুলো কি ধরনের ফরম্যাট আসতেছে, কি ফরম্যাট দেখা যাচ্ছে, সেগুলো আপনি এখানে এক্সপ্লোর করে দেখতে পারেন যে কোনটা আপনার ভালো লাগে। এটা হচ্ছে মেইল সার্ভার, এখানে হচ্ছে লগ ইন এক্সাম্পল পাসওয়ার্ড। সো মেইল সার্ভার বলতে হচ্ছে আপনি মেইল এখান থেকে আপনার ওয়েবসাইটের মাধ্যমে কাউকে যদি ইমেইল পাঠাতে চান, ঠিক আছে, তাহলে তখন আপনি কোন সার্ভারের মাধ্যমে আপনি ইমেইলটা পাঠাবেন, তো এইখানে হচ্ছে সেই ইমেইলটার অ্যাড্রেস থাকবে, তার পোর্ট থাকবে। সো আপনার যখন ইমেল নিয়ে কাজ করবেন, হ্যাঁ, বা আপনার যখন ই-কমার্স নিয়ে কাজ করবেন, ই-কমার্সের মধ্যে আপনি তখন আপনার ওয়েবসাইট থেকে কেউ যদি কোনো একটা ডাটা অর্ডার করে, ঠিক আছে, একটা প্রোডাক্ট অর্ডার করলো, সে প্রোডাক্টটা অর্ডার করলে তার একটা ইমেল চলে গেল। সো এই সব সেট আপগুলো তখন আপনারা দেখতে পারবেন যখন আমি ই-কমার্স নিয়ে আলোচনা করব। তো এখান থেকে হচ্ছে আমরা যখন রিডিং দেখি, রিডিং এর মধ্যে দেখেন আপনি লেটেস্ট পোস্ট, এই লেটেস্ট পোস্টটা কি, যখন আমরা এই ওয়েবসাইটে দেখেন এখানে যদি থাকি, ভিজিট ওয়েবসাইটে ক্লিক করি, এটা হচ্ছে আমাদের হোম পেজ। আমাদেরকে বলতেছে যে এই হোম পেজের মধ্যে কি দেখাবে। হোম পেজের মধ্যে দেখেন লেটেস্ট পোস্ট দেখাবে, মানে আমরা যে এখানে অনেক পোস্ট ক্রিয়েট করা যায়, পোস্ট সম্পর্কে আমরা জানবো। আমাদের সর্বশেষ যে পোস্ট ক্রিয়েট করছি হোম পেজে কি সেটাই দেখাবে, নাকি হোম পেজে একটা নির্দিষ্ট স্ট্যাটিক পেজ। স্ট্যাটিক পেজ বলতে বোঝাচ্ছে আপনি একটা পেজ ক্রিয়েট করছেন, সেখানে স্ট্যাটিক ডাটা। সো ওই পোস্ট এবং পেজ সম্পর্কে যখন জানবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই সেটিংসটা আসলে কি। তো এখানে দেখেন হোম পেজ, আপনি এখান থেকে চাইলে অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে, সেখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। তো আমরা পোস্ট এবং পেজ সম্পর্কে জানার পরে এগুলো বিস্তারিত আমাদের একদম কনফিউশন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং এই নিচের অপশনগুলোতে আসার পরে এখানে দেখেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি যদি ক্লিক করে দেন তাহলে আপনার ওয়েবসাইট গুগল বা অন্যান্য যে সার্চ ইঞ্জিন তারা খুঁজে পাবে না। আর যদি আপনি এটা আনচেক, এরকম এখন এই যে অবস্থা আছে এরকম যদি থাকে, তাহলে তা গুগল আপনার ওয়েবসাইটটা খুঁজে পাবে। এই হচ্ছে একটা সেটিংস। ওকে, ডিসকাশনের মধ্যে একটা জিনিস, যে আপনার ওয়েবসাইটের মধ্যে এখান থেকে আপনি ক্লিক করে দিতে পারেন যে দেখেন ইউজার মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড লগড ইন কমেন্টস। ধরেন হচ্ছে আমরা একটু আগে কমেন্টস নিয়ে আলোচনা করছি, এখানে দেখেন যে আমরা যদি এখানে ক্লিক করে দিয়ে রাখতাম যে ইউজার্স মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড লগড ইন কমেন্টস, তাহলে আমাদের যে কোনো একটা ইউজার যদি এখানে আসে তাহলে তাকে কমেন্ট করার আগে অবশ্যই লগ ইন করতে হবে। লগ ইন করার পর তারপর সে এখানে কমেন্ট করতে পারবে। সো এই সব সেটিংসগুলো এখান থেকে রয়েছে, একটা একটা করে আপনি সেটিংস দেখবেন এবং আপনার পরে বোঝার চেষ্টা করবেন যে কোনটা কি। আপনার যদি এরপরে মনে হয় যে কোনোটা বুঝতে পারতেছেন না, অবশ্যই আমাদের গ্রুপে আপনারা সেই সমস্যাগুলো নিয়ে একটা স্ক্রিনশট দিবেন অথবা আপনি আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই সেখানে রিপ্লাই দেব। তো এই সেটিংসগুলো এখান থেকে দেখবেন, এখান থেকে আপনি অ্যাভাটার সেট করতে পারেন। দেখেন অ্যাভাটার বলতে হচ্ছে আপনার হচ্ছে সহজ কথায় বলা যায় একটা প্রোফাইল পিকচার। এখানে দেখেন এই যে এটা হচ্ছে প্রোফাইল পিকচার, এটা এখানে আপনি চাইলে অ্যাভাটার সিলেক্ট করে দেওয়া যায়। দেখেন মিস্ট্রি পারসন রয়েছে, আপনি গ্র্যাভাটার যে লোগো রয়েছে আপনি চাইলে এই ধরনের লোগো সেট করে দিতে পারেন। যখন আপনি চেঞ্জ করবেন আস্তে আস্তে এগুলো লোগো পরিবর্তন হয়ে যাবে আর কি, ঠিক এইভাবে। তো আপনি চাইলে, তো সব কাজ করার পরে অবশ্যই আপনি কিন্তু সেভ চেঞ্জ ব্যবহার করবেন। দেখেন আমরা গ্র্যাভাটার লোগো ব্যবহার করেছি, আমাদের এই লোগোটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন। তো এইভাবে আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের এই ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারেন। এখানে দেখেন মিডিয়া যেই অপশনটা রয়েছে, মিডিয়াতে দেখেন আপনার থাম্বনেল সাইজটা বাই ডিফল্ট কত হবে, মিডিয়াম কত হবে, লার্জ, এটা যেরকম আছে সেরকম থাকাটাই সবচেয়ে বেটার। আপনি যখন একটা থিম ইনস্টল দিবেন তখন থিমের সাথে সাথে এইগুলোর আসলে একটা পরিবর্তনের প্রয়োজন পড়তে পারে। এখানে হচ্ছে পার্মালিঙ্ক। পার্মালিঙ্ক লিঙ্ক বলতে বোঝাচ্ছে, আমরা সাধারণত এটাকে বলা হয় হচ্ছে একটা ইউআরএল। ওকে, এই উপরে আমরা দেখতেছি এটাকে বলা হয় ইউআরএল। সো এটা হচ্ছে একটা ইউআরএল। সো এটা হচ্ছে আপনি যখন এক জায়গায় ভিজিট করবেন, দেখেন আপনার ওয়েবসাইটের নাম, তারপরে হচ্ছে স্ল্যাশ, এরপরে একটা কিছু আসতেছে। সো এইটুক হচ্ছে পার্মালিঙ্ক। সো এই পার্মালিঙ্কটা কি হবে এটা হচ্ছে সেট করা আছে। এখানে অনেকগুলো পার্মালিঙ্কের অপশন রয়েছে, কিরকম থাকতে পারে এখান থেকে আপনি দেখবেন। তবে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে পোস্ট নেম, এবং এটাই হচ্ছে এসইও ফ্রেন্ডলি এবং এটাই সবাই ব্যবহার করে। সো আপনিও চাইলে আপনিও এটাই ব্যবহার করবেন, পোস্ট নেম।
এবং এখান থেকে অবশ্যই সেভ চেঞ্জ দিয়ে দিবেন। অনেক সময় দেখা যাবে আপনার ওয়েবসাইটের কোনো প্রবলেম হচ্ছে যে ঠিকঠাক মতো ডাটা আসতেছে না, কাজ করতেছে না। তখন আপনি এই পারমালিংকে আসবেন, এখান থেকে ক্লিক করবেন। আসার পরে কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নাই, শুধু এসে সেভ চেঞ্জ দিবেন। এবং দিয়ে দেখবেন যে আপনার এই কিছু সময় ডাটা আসতেছে না বা ডাটা ঠিকমতো দেখাচ্ছে না, তখন আবার দেখবেন পরিবর্তন হয়ে গেছে। সো এটা হচ্ছে ছোট একটা ট্রিক্স যখন আপনার একটু সমস্যা হয়। তো আমরা প্রাইভেসির মধ্যে দেখেন একটা ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট ভাবে একটা প্রাইভেসির পেজ আমাদেরকে দিয়ে রাখে যে দেখেন এখানে প্রাইভেসি পলিসি কোন পেজে ব্যবহার করব। আমরা সিলেক্ট করে দেব এইটা হচ্ছে ইউজ দিস পেজ। আমি যদি ক্লিক করি তাহলে আমি এই প্রাইভেসি পলিসি যে পেজটা আছে এখান থেকে প্রাইভেসি পলিসি ইউজ করতে পারবো। সো আমরা পেজ সম্পর্কে যখন জানবো তখন আমরা বুঝবো প্রাইভেসি পলিসি কি। প্রাইভেসি পলিসি সহজভাবে হচ্ছে একটা জিনিস যে আপনার ওয়েবসাইটের মধ্যে একজন ডাটা যখন ইউজার যখন আসবে, সে তার ইউজার নেম দিতেছে, ইমেইল দিতেছে, ফোন নাম্বার দিতেছে। আপনি এই ডাটাগুলো কিভাবে ব্যবহার করতেছেন, কই ব্যবহার করতেছেন, এগুলো তো ইউজারের জানা উচিত এবং এইগুলো জানানোর জন্যই আপনার প্রাইভেসি পলিসি নামে একটা পেজ থাকবে। এরকম একটা ধরনের হচ্ছে কনটেন্ট থাকবে। সেখানে আপনি সব বিস্তারিত লিখে দিবেন যে তাদের যেই ইনফরমেশনগুলো আপনি কিভাবে ব্যবহার করতেছেন। সো এইগুলো যেই পেজটাতে লিখে দিবেন সেই পেজটাই আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে লিখবেন যে ইউজ দিস পেজ। ওই পেজটাই আপনার প্রাইভেসি পলিসি পেজ হিসেবে ব্যবহার হবে।